ইরানের যৌথ বাহিনীর অব্যাহত অভিযানে আকাশ ও নৌযান বিধ্বস্ত করার দাবি যুক্তরাষ্ট্রের। বিভিন্ন দেশে জ্বালানি স্থাপনায় তেহরানের হামলা। নতুন সংসদের প্রথম অধিবেশন আজ। স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন সংসদ নেতা তারেক রহমান। এমপি মন্ত্রীদের মার্জিত ও সতর্ক আচরণের নির্দেশনা প্রধানমন্ত্রীর। মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। রাজধানীতে জ্বালানির জন্য ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কমেছে কিছুটা। সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফেরে গ্রাহক। যতগুলা পেট্রোল পাম্প সবগুলা বন্ধ পাইছে, ইভেন দিনের বেলাও পেট্রোল পাম্প বন্ধ থাকে। সামনে ঈদ, তাই সবাই রিজার্ভ রাখতেছে, ঢাকার বাইরে যাবে ভাবতেছে পাবো না এই জন্য। রংপুরে জুলাই হত্যা মামলা থেকে আসামিদের নাম কর্তনের আবেদনের হিড়িক। তালিকায় সাবেক স্পিকার, মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন এফিডেভিট গ্রহণযোগ্য নয় বলছে পুলিশ। আপোষযোগ্য নয় এমন মামলার ক্ষেত্রে এফিডেভিটও প্রযোজ্য নয় বিচারিক প্রক্রিয়ায়। আর তদন্তকালীন সময়ে তো এফিডেভিট কোনোভাবেই প্রযোজ্য নয়। এনবিআর-এর পৃথকীকরণ নিয়ে কাটছে না ধোঁয়াশা। পদায়ন নিয়ে দ্বন্দ্বের অবসান হয়নি। শক্তিশালী রাজস্ব কাঠামোর জন্যই বিভক্তি দরকার বলছেন বিশ্লেষকরা। দর্শক শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। বুধবার দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এতে বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস হয় যৌথ বাহিনীর হামলায়। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিজ ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। তাবরিজ ও কেরমান শহরে পাওয়া গেছে হামলার খবর। জবাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে হয়েছে বেশ কয়েকটি বিস্ফোরণ। এদিকে ওমানের বন্দর নগরী সালালায় একাধিক ফুয়েল ট্যাঙ্কে আঘাত এনেছে তেহরানের ড্রোন। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত স্থাপনাটি। ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারেও হয়েছে হামলা। বাহরাইনের মুহাররাকে বেশ কয়েকটি ফুয়েল ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে ড্রোনের আঘাতে। এছাড়াও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে সৌদি আরব, আমিরাত, কুয়েত ও কাতারে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, স্বীকৃতি দিতে হবে তেহরানের বৈধ অধিকারকে, অর্থাৎ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। সবশেষে ভবিষ্যতের আগ্রাসন হবে না এমন শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে ইস্যুতে আলোচনার কথা জানিয়েছেন পেজেশকিয়ান। জানান, অঞ্চলটির শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। গেল বছরের তুলনায় এবার অনেক বেশি নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডোর অবদান। ধারণা গোয়েন্দা বিশ্লেষকদের। তারা বলছেন, হয়তো মার্কিন জিপিএস-এর বদলে চীনা সিস্টেম বাইডো ব্যবহার করছে তেহরান। এতে তুলনামূলকভাবে স্যাটেলাইট বেশি থাকায় আগের চেয়ে অনেকটাই সঠিকভাবে লক্ষ্য নির্ধারণে সক্ষম হচ্ছে তারা। রেহাই পাচ্ছে পশ্চিমা দেশগুলোর জ্যামিং বা ভুয়া সিগন্যালের হাত থেকেও। 2025 সালে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের তুলনায় এবারকার যুদ্ধে ইরানের হামলা অনেক বেশি নির্ভুল। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে সহজেই নির্ধারিত লক্ষ্যে আঘাত হানছে তেহরান। বিশেষজ্ঞদের ধারণা, এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ইরানকে বাইডো ব্যবহারের সুযোগ দিয়েছে চীন, যার ফলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন টার্গেট হিটে হয়ে উঠেছে অনেক বেশি নির্ভুল ও নিখুঁত। বিশেষ করে গত বছর জুনে তেল আবিবের সাথে সংঘাতের পর থেকে উন্নত হয়েছে তেহরানের লক্ষ্য নির্ধারণ পদ্ধতি। এই যুদ্ধের একটি আশ্চর্যজনক ব্যাপার হলো, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো 8 মাস আগের সংঘাতের তুলনায় এবার অনেক বেশি নির্ভুল, যা এগুলোর গাইডেন্স সিস্টেম নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের তৈরি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম জিপিএস এর বদলে হয়তো চীনের তৈরি বাইডো ব্যবহার করছে তেহরান। ফলে আগের মতো সিগন্যাল ব্লক বা জ্যামিং এর মাধ্যমে তাদের বাধাগ্রস্ত করতে ব্যর্থ হচ্ছে ওয়াশিংটন। 2020 সালে প্রথমবারের মতো বাইডো সিস্টেম চালু করে বেইজিং। এতে রয়েছে জিপিএস এর চেয়েও বেশি সংখ্যক স্যাটেলাইট, ফলে এ নির্ভুলতাও বেশি। এই ব্যবস্থার ত্রুটির মাত্রা 1 মিটার বা তারও কম। এমনকি লক্ষ্যবস্তু চলমান হলেও সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নিতে পারে এর দিক পরিচালনা। পশ্চিমা দেশগুলোর জ্যামিং বা ভুয়া সিগন্যালের প্রভাবও অনেকটাই প্রতিরোধে সক্ষম বাইডো। গেল মাসের শেষে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকেই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ছুটছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এর মধ্যে অনেকগুলোই নির্ভুল আঘাত হেনেছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইরানের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের? এখন আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি নেতানিয়াহু প্রশাসন। প্রকৃত বাস্তবতা জানা না গেলেও কিছুটা ধারণা মিলছে দেশটির কর কর্তৃপক্ষের তথ্যে। যুদ্ধের প্রথম 11 দিনেই মিসাইল হামলায় ক্ষতির শিকার হয়ে ক্ষতিপূরণ চেয়ে ট্যাক্স অথরিটির কাছে ৯,১15টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ এই হিসেবে গড়ে প্রতিদিন ক্ষয়ক্ষতির জন্য ইন্স্যুরেন্স দাবি করেছে 828 জন ইসরায়েলি। চলমান যুদ্ধে শুধু ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেই প্রায় 600 মিসাইল ড্রোন ছুড়েছে ইরান, যার মধ্যে অনেকগুলোই সরাসরি আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। ইরানের হামলায় ইসরায়েলের বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার তথ্য উঠে এসেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে প্রায় 2 সপ্তাহেও মোট ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক কোনো হিসাব দেয়নি নেতানিয়াহু সরকার। এমনকি প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রকৃত চিত্র গোপনের অভিযোগও তুলেছে কেউ কেউ। ক্ষয়ক্ষতির মোট তথ্য না মিললেও কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে দেশটির ট্যাক্স অথরিটির হিসাবে। যুদ্ধে প্রথম 11 দিনেই মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ইন্স্যুরেন্সের আবেদন করেছেন ৯,১15 জন। গড়ে প্রতিদিন জমা পড়েছে 828টি আবেদন। এর মধ্যে 6,586 জনের ভবন শিকার হয়েছে হামলার, 1,485 জনের যানবাহন আর 1,044 জনের আসবাব ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি আবেদন করেছে সেন্ট্রাল ইসরায়েলের বাসিন্দারা। তেল আবিব থেকেই আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন 4,609 জন। বেত শেমেশ ও বীরসেবা থেকে আবেদন জমা পড়েছে 3,600-র বেশি। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত মোট ক্ষয়ক্ষতি ইসরায়েলি মুদ্রায় কয়েকশো মিলিয়ন শেকেলের কম নয়। এর আগে ইরানের সাথে গত জুনে হওয়া যুদ্ধে 53,409 জন ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছিলেন। ক্ষয়ক্ষতি হয়েছিল 3 বিলিয়ন শেকেলের বেশি। তবে বলা হচ্ছে এবার দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি হিসেবে কৌশলে বদল এনেছে ইরান। আর তাই গত যুদ্ধে মাত্র 12 দিনেই 1,600 মিসাইল ড্রোন ছুড়লেও এবার একই সময়ে এর 3 ভাগের 1 ভাগ ছুড়েছে। আগেরবার পুরো ইসরায়েলে ব্যাপক হামলা চালালেও চলমান যুদ্ধে মূলত তাদের টার্গেট দেশটির মধ্যাঞ্চল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শুরুতে সভাপতি পদ শূন্য রেখেই আজ সকাল 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি শপথ পড়াবেন তাদের। সরকার দলীয় সংসদীয় দলের সভা শেষে এসব কথাই জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনিব। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংসদ নেতাই স্পিকার ও সভাপতির নাম সুপারিশ করবেন। গতকাল সংসদের সরকারি দলের সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্তই হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগের দিন অনুষ্ঠিত হল সরকার দলীয় সংসদীয় কমিটির সভা, যেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় শুরু হয়ে এই সভা শেষ হয় দুপুর 1টায়, যেখানে বিএনপি দলীয় সংসদ সদস্যদের নানান করণীয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দায়িত্বশীল মার্জিত আচরণ করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতার মতো প্রয়োজনীয় দিক নির্দেশনা আসে সংসদ নেতার তরফ থেকে। কার্যপ্রণালী বিধিতে আছে সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়, সেই বৈঠকে নানা দিকে কেমনে সংসদ চলবে। আমাদের ম্যানিফেস্টো, আমাদের যে কর্মসূচি, আমাদের যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য সবার ভূমিকা দায়িত্ব মুখে বললে হবে। সংসদ অধিবেশনে আমাদের যে কার্যক্রম সেসব নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে
এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার উপরে স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি নিয়োগের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সংসদীয় কমিটির এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার ও সভাপতি নির্ধারণে ভার দেওয়া হয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে, সংসদ শুরু হচ্ছে, তো সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়। সংসদীয় কমিটি বৈঠক শেষে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার প্রত্যাশা করেন। যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে মেয়াদ নিয়েও আলোচনা হয় সংসদীয় কমিটির সভায়, তবে তা নির্ধারিত হবে 15 মার্চ সরকার দলীয় সংসদীয় কমিটির পরবর্তী সভায়। মহান জাতীয় সংসদ, যে সংসদে সাধারণ জনগণের জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর কত আন্দোলন, সংগ্রাম কিংবা রাজপথে টান সেই সব উত্তেজনা, অবশেষে গণ অভ্যুত্থানের পর একটি কার্যকর জাতীয় সংসদ দেখার প্রত্যাশায় সাধারণ মানুষ। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হলো, সেটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। যেই অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সংসদীয় গণতন্ত্রের যাত্রার সূচনা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষ প্রত্যাশা করছেন এই সংসদ হয়ে উঠবে কার্যকর, সঠিক আইন প্রণেতাদের দায়িত্বশীল ভূমিকায় বাংলাদেশ হয়ে উঠবে গণতান্ত্রিক। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আলোকেই ডেপুটি স্পিকার সহ সকল পাওনা বুঝিয়ে নিতে চায় বিরোধী দল, অন্যথায় নয়। গণভোটে পাশ হওয়া সব প্রস্তাব বাস্তবায়নের সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 24কে অগ্রাহ্য বা পাশ কাটিয়ে গেলে 26শে নির্বাচন জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানিয়ে যাবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বুধবার বৈঠকে বসে বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে সংসদের এলডি হলে সাংবাদিকদের তিনি বলেন, ডেপুটি স্পিকার সহ বিরোধী দলের সকল প্রাপ্য জুলাই সনদের আলোকেই বুঝে নিতে চান তারা। জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক। সরকারের ইতিবাচক কাজে সমর্থনের পাশাপাশি গণভোটে থাকা সকল বিষয় বাস্তবায়নে সংসদ ও সংসদের বাইরে সোচ্চার থাকার কথাও বলেন শফিকুর রহমান। আমরা আগেই বলেছি, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সহযোগিতা করতে হলে সেটা দেশ এবং মানুষের জন্য, আর বিরোধিতাও করতে হলে দেশ এবং মানুষের অধিকারের জন্য। এ লড়াই ইনশাআল্লাহ আমরা সংসদে করব, প্রয়োজনে এই লড়াই রাজপথেও হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারকে সংবিধান সংস্কার ও জুলাই সনদের আলোকে কাজ করার আহ্বান জানান। যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যাতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। এ সময় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সমালোচনা করেন জামাতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জবরদস্তিতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপি, তবে ঐকমত্যের ভিত্তিতে সরকার জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম রিফর্ম ওয়াচ আয়োজিত এক আলোচনা সভায় তিনি জানান, ছুটি ছাটা বাদ দিলে প্রতি কার্যদিবসে অন্তত 8টি অধ্যাদেশ কার্যকর করা চ্যালেঞ্জিং। বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়ায় সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রয়োজন হবে না। যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেন নাই কেন? আমরা বলবো আপনারা নিয়েছেন কেন? এভাবে আমরা নোট অফ ডিসেন্ট হয়েছি, আমরা ইশতেহারে উল্লেখ করেছি এবং আমরা সেভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে, আমরা সেভাবে যাব। যদি গণভোটের রায় আমরা মান্য করি, সম্মান দিই, সেটা তো সংসদে আসতে হবে। এসে আমরা সংসদে আলোচনা করব এবং সবাই যদি সম্মত হয়, সংবিধানে গৃহীত হয়, তখন সেটা শপথ নেওয়ার প্রশ্ন আসবে। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কিছুটা কমেছে। গেল কদিনের মতো গতকাল রাতেও পাম্পগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেলেও তা অন্যান্য দিনের চেয়ে কম ছিল। আবার সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফিরতে হয়েছে গ্রাহকদের। তারা বলছেন, তেল সরবরাহ স্বাভাবিক হলেও এখনও জনমনে উদ্বেগ রয়েছে। ডিপো থেকে চাহিদা মাফিক তেল সরবরাহ না করার অভিযোগও তোলেন অনেকে। রাতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি, তবে এই সারির দৈর্ঘ্য অন্যান্য দিনের তুলনায় কম। তেল নিতে দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা, সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। বাংলাদেশে যদি তেলের আসলে সংকট থাকতো তাহলে প্রত্যেকটা পাম্পই বন্ধ থাকতো, একটা দুইটা খোলা থাকতো না। এগুলো একটা সিন্ডিকেট চক্র কাজ করতেছে। সাময়িক কিছু ঘাটতি আছে, কিন্তু যেভাবে ঘাটতিটা দেখাচ্ছে ডিপো অথবা তেল পাম্পগুলো, আসলে সেই পরিমাণে ঘাটতি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি না। কয়েক জায়গায় ফিলিং স্টেশন বন্ধ ছিল, তেল না থাকার বিষয়টিও উল্লেখ করা হয় সেখানে। লম্বা পথ পাড়ি দেওয়ার পর এমন অবস্থা দেখে হতাশ গ্রাহকরা। পেট্রোল পাম্প যা চাচ্ছে তাই করছে। এখন আমরা যাই, বলে পেট্রোল নাই, পেট্রোল পাম্প বন্ধ। সেই লালবাগ থেকে শুরু করছি, ভাবলাম যে রাত্রেবেলা তেল পাবো। লালবাগ থেকে শুরু করে যতগুলো পেট্রোল পাম্প সবগুলো বন্ধ পাইছি। ইভেন দিনের বেলাও পেট্রোল পাম্প বন্ধ থাকে। আসাদ গেটের ফিলিং স্টেশনে তেল সরবরাহ স্বাভাবিক, দেয়ার ক্ষেত্রে কার্পণ্য করছে না কর্তৃপক্ষ। এখানেও ভিড় বিগত দিনের চেয়ে কম, তবে অনেক গ্রাহকই তেল নিতে এসেছেন দূর দূরান্ত থেকে। তারা বলছেন, বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে নেই তেলের সরবরাহ। পাবলিক একটু চালাক, তাই রিজার্ভ নিয়ে রাখার জন্য একটু পাম্পালারাও একটু চালাকি করতেছে, কিন্তু পর্যাপ্ত তেল আছে বোঝা যাইতেছে। সামনে ঈদ, তাই সবাই রিজার্ভ রাখতেছে, ঢাকার বাইরে যাবে ভাবতেছে, পাবো না এই জন্য। এখন যদি আমরা কোনো পাম্পে গেলে 100 টাকার তেল পাই, এখানে 500 টাকার তেল দিচ্ছি। 500 টাকার তেল দিলে আমরা 2 3 দিন 3 দিন 4 দিন চলতে পারবো আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে প্রতিটা পাম্পে যে তেল আছে, তেল তারা ঠিকমতো আমাদেরকে দিচ্ছে না। আমরা 500 টাকা তেল দিচ্ছি, হোন্ডাতে গাড়িতে দিচ্ছি 2000, 1500, 2500, একবারে বড় গাড়ি হলে 3000। তো তেলের কোনো ক্রাইসিস হবে বলে আমার মনে হয় না। সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বৃদ্ধি ও সংকটের শঙ্কায় অনেকে বেশি করে জ্বালানি তেল কিনছেন, এমনটাও বলছেন অনেক গ্রাহক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে অস্থায়ী বিশেষ অনুমতি চেয়েছে বাংলাদেশ। ভারতকে দেয়া একই ধরনের সুবিধা বাংলাদেশের জন্য চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্যই জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তিনি দেশের অবস্থান তুলে ধরেছেন। এই বিশেষ অনুমতি দেয়া হলে তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত সহায়ক হবে। মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রস্তাবটি ওয়াশিংটনে পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন। বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতির পাশাপাশি দুই দেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে 3 পথচারী দগ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, বুধবার রাত 11টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার শাহিদ সুপার ভিউর সামনে হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এসবে ছড়িয়ে পড়ে আগুনে দগ্ধ হন 3 জন পথচারী। পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ 3 জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠান।
রংপুরে জুলাই বিপ্লবে হত্যা চেষ্টা ও হামলা মামলাগুলো থেকে তৎকালীন প্রশাসন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্পিকার, মন্ত্রী, এমপি সহ জেলা, মহানগর ও উপজেলার অনেক নেতা কোর্ট এফিডেভিটের মাধ্যমে নিজেদের নাম কর্তনের আবেদন করেছেন। হলফনামা বাণিজ্যে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী ও আইনজ্ঞরা বলছেন, আইনের দৃষ্টিতে এই ধরনের হলফনামার কোনো গুরুত্ব নেই। গুলি খাইছে একটা। 2024 সালের 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ওই আন্দোলনে রংপুরে শহীদ হন আরও 6 জন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 7টি হত্যাসহ হত্যা চেষ্টা, হামলা ও নাশকতার 36টি মামলা হয় মহানগর ও জেলায়। তবে অভিযোগ উঠেছে, হত্যাসহ এসব মামলা থেকে অনেকেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোর্ট এফিডেভিটের মাধ্যমে নাম কর্তনের আবেদন করেছে, যার বেশিরভাগ কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে রয়েছে সেই সময়কার বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শুধু প্রশাসনের লোকজনই নয়, নাম রয়েছে সে সময়কার স্পিকার শিরিন শারমিন চৌধুরীরও। এছাড়াও এই তালিকায় রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক এমপি আশিকুর রহমান, জাকির হোসেন, ডিউক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও জামায়াত। দুঃখজনক এই বিষয়টা, যারা প্রকৃত দোষী তাদেরকে এফিডেভিট করে যদি বাঁচানোর চেষ্টা করা হয়, আসলে তারা গাদ্দার। যদি এইসব করে আমরা এর ব্যাপারে ব্যবস্থা নেব। প্রয়োজন বোধে আমাদের সাংগঠনিক এবং রংপুরের সাধারণ মানুষকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করার কথা, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আইনের দৃষ্টিতে হলফনামার বিধান কি, গ্রহণযোগ্যতাই বা কতটুকু, সে বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার প্যানেল আইনজীবী ও সরকারি কৌশলী বলছেন, এসব মামলা আপোষযোগ্য নয়। তদন্তে আসলে চার্জশিটভুক্ত হবেন তারা। আমাদের কাছেও তথ্য আছে যে এই ধরনের মামলা হওয়ার পর অনেক প্রভাবশালী অন্যায়ভাবে মোকদ্দমা যিনি বাদী বা সংবাদদাতা, তাকে অন্যায়ভাবে প্রভাবিত করেই এইরকম এফিডেভিট করে নিচ্ছে। তদন্তকারী কর্মকর্তা যদি মানে তদন্তে পায় যে মনে হয় যে তার যে না এদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে, তাহলে অবশ্যই তারা আবার চার্জশিটে আসবে তাদের নাম। হত্যা মামলাগুলোর 4টি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। অন্য মামলাগুলো তদন্ত করছে মহানগর, জেলা ও ডিবি পুলিশ এবং পিবিআই। তারা বলছেন, মামলার পর বাদী শুধু সাক্ষী হিসেবে বিবেচিত হন, তাই তদন্ত চলাকালীন হলফনামা করে নাম কেটে নেয়ার অবকাশ নেই। আপোষযোগ্য নয় এমন মামলার ক্ষেত্রে এফিডেভিটও প্রযোজ্য নয় বিচারিক প্রক্রিয়া। আর তদন্তকালীন সময়ে তো এফিডেভিট কোনোভাবেই প্রযোজ্য নয়। কে বা কারা হলফনামা করতেছে এটা আমার তদন্তের বিষয় না। আমরা তদন্তে তার সম্পৃক্ততা পেলে অবশ্যই তাকে আমরা অভিযোগপত্রে আনব। রেঞ্জ ডিআইজি বলছেন, তদন্তে নাম আসলে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু তদন্তে যদি কোনো মানুষের নাম চলেও আসে, সেটা তদন্তে আসলে মামলা পুলিশ রিপোর্টে তার নাম চলে যাবে। শুধু হলফনামাই নয়, জুলাই বিপ্লবে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলাটি সম্প্রতি আদালতে প্রত্যাহারের আবেদন করলে বিচারক মামলার বাদীকে 1 ঘন্টা এজলাসে রাখেন। হলফনামাকারীরা 6টি হত্যা মামলা ও 13টি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এনবিআর পৃথকীকরণ নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। নীতি এবং ব্যবস্থাপনা এই 2 বিভাগের শীর্ষ পদে কে বসবেন, মূলত তা নিয়েই বিতণ্ডা। অন্তর্বর্তী সরকার এনবিআরকে ভেঙে 2 ভাগ করে জারি করে প্রজ্ঞাপন। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেনি। তবে বুধবার এনবিআরে গিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী রাজস্ব খাত সৃষ্টির লক্ষ্যেই বিভক্তি দরকার। অভ্যন্তরীণ আয়ের প্রধান উৎস জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এই খাত থেকে আদায় হয় মোট রাজস্বের 85%। সরকারের এই প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির জন্য চলমান আছে নানামুখী উদ্যোগ।
রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যবস্থাপনা টেকসই করতে গেল বছর এনবিআর ভেঙে 2 ভাগ করে অন্তর্বর্তী সরকার। নীতি এবং ব্যবস্থাপনা এই 2 ভাগে বিভক্তি করে জারি করা হয় প্রজ্ঞাপন। নির্ধারণ করে দেয়া হয় 2 বিভাগের কাজের ক্ষেত্র। ব্যবস্থাপনা বিভাগ শুধু রাজস্ব আদায়, বদলি ও পদায়ন, বাজেট ব্যবস্থাপনা সহ কয়েকটি বিষয় নিয়ে কাজ করবে। আর নীতি বিভাগের তত্ত্বাবধানে রাখা হয় আয়কর, ভ্রমণ, কাস্টমস, আবগারি শুল্ক সহ পরিচালনা সংক্রান্ত নানা বিষয়। 2 বিভাগের প্রধান কে হবে তা নিয়ে তৈরি হয় বিতণ্ডা। পরে সংশোধন হয় প্রজ্ঞাপন, কাজের ধরন নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। তারপরও স্বাভাবিক হয়নি সবকিছু। রাজস্ব নীতি বিভাগের সচিব পদ প্রশাসন ক্যাডার থেকে এবং ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে এনবিআর এর কর্মকর্তাদের মধ্য থেকে দেবার সিদ্ধান্ত হলেও তা নিয়ে তৈরি হয়েছে বিপত্তি। আপত্তি দিচ্ছে একটি পক্ষ। 2 অর্গানাইজেশনের কর্মটা কি হবে সেটি সরকার যেটি করেছে আমি মনে করি সেটা স্পষ্ট নয়, কমপ্লিট নয়, এটা স্বয়ংসম্পূর্ণ নয়। আমরা এটাকে আরো স্পষ্টায়ন করেছি, আরো বিস্তৃত করেছি। তা না হলে এটা 2টা সংস্থার মধ্যে কিন্তু আপনার দ্বন্দ্ব ওখানে তৈরি হবে। আপনি লিডার ঠিক রাখলেন, কিন্তু অর্গানাইজেশন কার কি রোল হবে, রোলকে যদি ঠিক মতো ডিফাইন না করেন তাহলে সেখানে কিন্তু আবার সংঘাত হবে। নতুন সরকার ক্ষমতা নেবার পর এনবিআর পৃথকীকরণ নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। তবে রাজস্ব আয় বৃদ্ধির স্বার্থে বিভক্তির বিকল্প নেই। শুধুমাত্র একটা চেয়ার যাতে এখানে বিষয় না থাকে, অর্থাৎ যার অভিজ্ঞতা আছে, যিনি দীর্ঘদিন থেকে কাজ করেছেন, রাজস্ব আদায়ে যিনি কন্ট্রিবিউট করতে পারবেন, নীতি নির্ধারণীতে যিনি কন্ট্রিবিউট করতে পারবেন, এই ধরনের মানুষকে নিয়ে 2টো প্রতিষ্ঠানের যদি পরিচালনা পর্ষদ তৈরি করা হয়, তাদের মধ্যে যাতে একটা প্রপার কোঅর্ডিনেশন থাকে, যাতে আমাদের এই রাজস্ব আদায় যাতে এটার গতি বৃদ্ধি পায় এবং প্রয়োজনীয় যে রিফর্মগুলো সেই রিফর্মগুলো যাতে সরকার করতে পারে। রাজস্ব খাতের সার্বিক অবস্থা জানতে এনবিআর ভবনে গতকাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা সিলেট ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজট নিত্য ঘটনা। অবৈধ বাজার আর যত্রতত্র স্ট্যান্ডের অভিযোগ বেশ পুরনো। ঈদে ঘরমুখ মানুষের ঢল নামলে এসব সড়ক মহাসড়কে ভোগান্তি বাড়ে কয়েকগুণ। স্বস্তির যাত্রা যেন ভোগান্তিতে পরিণত না হয় এমনটাই প্রত্যাশা যাত্রীদের। সড়ক সংশ্লিষ্টরা বলছেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশের টিপরাবাজার এলাকার ইউটার্নের দৃশ্য এটি। মুহূর্তেই তীব্র যানজট, কেউ আবার উল্টো পথে এসে বাড়িয়েছে ভোগান্তি। তবে তীব্র এই যানজট নিরসনে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শুধু এখানেই নয়, এই সড়কের দাউদকান্দি, চান্দিনা, নিমসার, সুয়াগাজী, 14 গ্রাম ও পদুয়ার বাজার এলেই যানবাহনের গতি কমে যায়। আর উল্টো পথে আসা রিক্সা, অটোরিকশার কারণে দুর্ঘটনা ঝুঁকি তো থাকছেই। দেখেন, এটা একটা যে সেনাবাহিনীর গেট, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট, অথচ দেখেন এদিকে একটা ট্রাফিক পুলিশের কোনো ব্যবস্থা নাই। উল্টা পথে গাড়িগুলো আসার কারণে আরো যানজটের বেশি। পুলিশ থাকে না যে যান ছুটে, কিন্তু আমরা ডালা খোলা আছি ওটা দেখার লেগে যাবো, কারণ টাকা পাইবো এই জন্য। পুলিশ 10 মিনিটের জন্য আসে আবার চলে যায়, মানে এমন কোনো দিন বাদ নেই যে এখানে দুর্ঘটনা ঘটে না। একই চিত্র কুমিল্লা সিলেট আঞ্চলিক সড়কেও। ময়নামতি, কংসনগর, দেবিদ্বার ও কোম্পানিগঞ্জ বাজার সহ কয়েকটি স্থানেই সড়কের পাশে তৈরি হয়েছে সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড আর বাজার। ফলে যানবাহনের স্বাভাবিক গতি হারিয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সাথে যুক্ত হয়েছে সড়ক সংস্কার কাজের ধীরগতি। ফলে জনভোগান্তি এই সড়কের নিত্যদিনের চিত্র। যানজটের কারণ হতেছে কি আপনার এখানে অবৈধ আপনার স্ট্যান্ড আছে, প্লাস হতেছে কি এখানে বাজার তো আমাদের কুমিল্লা সিটি দিয়ে অনেকটা বড় বাজার, কংসনগর এটা মিডল ইস্টে বাজার পড়ছে। আপনার এখানে রাস্তাঘাট ভাঙ্গা। সিএনজি ড্রাইভাররা সিরিয়াল করে 2-3টা। মেইন সমস্যা হচ্ছে এখানে আমরা যে বিষয়টা ফলো করলাম আর কি, সিরিয়াল যদি মেনটেন করে এখানে যানজট লাগার সুযোগ থাকবে না। আইন শৃঙ্খলা নাই, এরপরে অটো সিএনজির কারণে জাম লাগে থাকে, এরপরে রাস্তা ভাঙ্গা। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের বাগমারা বাজার, লাকসাম, খিলা বাজার, নাথের পেটুয়া বাজারেও একই অবস্থা। যদিও সড়ক সংশ্লিষ্টরা দায় চাপাচ্ছে একে অপরের উপর। রোড ইনফ্রাস্ট্রাকচারগুলো বেসিক্যালি আমাদের দায়িত্ব, আর রোডে চলাচলের যে ব্যাপারটা, ট্রাফিক মুভমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনার হাইওয়ে পুলিশ দেখবে। ইতিমধ্যে আমরা প্রত্যেকটা যানজট প্রবণ যে এলাকাগুলো আছে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী আমরা ফোর্স মোতায়েনের পরিকল্পনা করেছি।
যেই সমস্ত এলাকায় যানজট হয় সেই এলাকাতে আমাদের বাড়তি জনবল নিয়োগ থাকবে। আমাদের হাইওয়ে পুলিশের জনবলের অতিরিক্ত আমরা আরও প্রায় 200 জনবল বাইরে থেকে আমরা পুলিশ হেডকোয়ার্টার এবং হাইওয়ে হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি মানুষের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক। অনেক বেশি একটা লোডেড একটা চাপ সৃষ্টি হয়েছে। আমরা যে অংশগুলো আপনারা বলছেন যে যেন ফ্রিকোয়েন্টলি যেতে পারে, বিশেষ করে সিএনজির ক্ষেত্রে বা ট্রাকের বাসের যে যার লেন সেটা যেন বজায় থাকে, সেটা আমি কাজ করব। দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলার মানুষের প্রধান পথ কুমিল্লার এই সড়কগুলো। তাই ঈদের আগেই অবৈধ স্ট্যান্ড, বাজার বন্ধ সহ কার্যকরী ট্রাফিক ব্যবস্থা না করা গেলে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি আরও চরম হবে বলে আশঙ্কা সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। প্রসূতি মা ও শিশুদের সেবার জন্য পাবনার সাথিয়ায় 3টি 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র নির্মাণ হয়। তবে দীর্ঘদিন ধরে জনবল সংকট, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সুবিধা না থাকায় জেলার প্রসূতি মা ও শিশুরা বঞ্চিত হচ্ছে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে। জনবল সংকট সহ সকল সমস্যা দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা। দিনের পর দিন হাসপাতালে এসেও সেবা পাচ্ছেন না রোগীরা, ফিরছেন খালি হাতে। অথচ তৃণমূল পর্যায়ে প্রসূতি মা ও শিশুদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এই সেবা কেন্দ্রগুলো। 2019 সালে পাবনার সাথিয়া উপজেলার সানাতলা, কাশীনাথপুর ও কুমিরবাড়ি গ্রামে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বছর দুয়েক পরে পর্যায়ক্রমে সেবা কেন্দ্রগুলো জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কাছে হস্তান্তর করা হলেও নিশ্চিত হয়নি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা। এই হাসপাতালে সঠিকভাবে জনবল না থাকার কারণে এই হাসপাতাল ঠিকমতো চলে না। কাঙ্ক্ষিত যে সেবাটা, সেই সেবাটা আমরা বঞ্চিত হচ্ছি। এই প্রতিষ্ঠানে জনবল না থাকার কারণে আমরা সেই সেবা থেকে বহুদিন বঞ্চিত আছি। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসা সেবা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে 2 জন মেডিকেল অফিসার সহ 10টি পদ রয়েছে, কিন্তু এর মধ্যে 2টি কেন্দ্রে 10টি পদের বিপরীতে আছেন মাত্র 3 জন, আর একটি কেন্দ্রে 2 জন। পাশাপাশি রয়েছে যন্ত্রপাতি ও ওষুধ সংকটও। আমি এখানে কুমিরগাড়ি স্টাফ, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, সরকার এখানে আমাকে নিয়োগ দিয়েছে, কিন্তু সম্পূর্ণ যন্ত্রপাতি চালনা হয় আমি রোগীদের সম্পূর্ণ সেবা দিতে পারতেছি না। আসলে আমার এখানে সমস্যা, নর্মাল ডেলিভারি এখানে 24 ঘন্টায় খোলা আছে, কিন্তু নর্মাল ডেলিভারি করতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হয়। এখানে মেডিকেল অফিসার 2 জন স্যাংশন আছে, কিন্তু আমাদের এখানে একজনও নাই। 1 বছর ধরে ওষুধ তো বন্ধ, তারপরে ওষুধ সাপ্লাই না থাকার কারণে সাধারণ রোগীও আসতেছে না, ডেলিভারি রোগী আসে কিন্তু খুব কম ওষুধ না থাকার কারণে। জনবল সংকট সহ সকল সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা। আমরা এটা সচিব বরাবরে লিখেছি পত্র। আমরা আশা করি যে এই বিষয়ে সিদ্ধান্ত হবে, আমরা জনবল পাবো এবং যন্ত্রপাতি পাবো। 3টি কেন্দ্রেই লোকবল নিয়োগের পাশাপাশি সরবরাহ করা হবে পর্যাপ্ত ওষুধ ও যন্ত্রপাতি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। ভোলায় নিজ বসতঘরে এক বৃদ্ধা নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ভোলা সদর উপজেলার উত্তর দিঘল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম হালিমা বেগম। স্বজনরা জানান, রাতে হালিমার স্বামী মফিজুল ইসলাম তারাবির নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যান। ওই সময় হালিমা ঘরে একাই ছিলেন। পরে মসজিদ থেকে বাড়িতে এসে স্ত্রীকে বিছানায় পড়ে থাকতে দেখেন মফিজুল। তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হালিমাকে হত্যা করে ঘর থেকে স্বর্ণালংকার ও দলিলপত্র নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দিয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও। নতুন পোশাকে ঈদ উদযাপনে কেনাকাটায় জমে উঠেছে পিরোজপুর ও শেরপুরের ঈদ বাজার। নিজেদের পছন্দের পোশাক কিনতে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে মার্কেটগুলোতে ভিড় করছেন অনেকে। পোশাকের পাশাপাশি কসমেটিক্স আর জুয়েলারি কিনতেও ক্রেতাদের বেশ ভিড়। তবে অন্যান্য বারের চেয়ে এবার পণ্যের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর রমজানের শুরু থেকে ভালো বেচাকেনায় খুশি বিক্রেতারা। ঈদ ঘিরে পিরোজপুর সদরসহ 7টি উপজেলার মার্কেট ও শপিং মলগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সরগরম থাকছে মার্কেটগুলো। ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা।
ব্যবসায়ীরা জানান এবার ঈদ পোশাকে রয়েছে ভিন্নতা ও নতুনত্ব। নারীদের কেনাকাটায় পছন্দের তালিকায় রয়েছে ইন্ডিয়ান ও পাকিস্তানি পোশাক, পাশাপাশি শাড়ি, লেহেঙ্গা ও সুতি পোশাক রয়েছে তালিকায়। আর ছেলেদের পছন্দের তালিকায় বরাবরের মতো নানা রকমের পাঞ্জাবি। ফার্সি ড্রেসটা এবার বেশি চলতেছে, আর ফ্রক আইটেম আছে, এগুলিও ভালো চলতেছে, কাস্টমাররাও ভালো রেসপন্স পাচ্ছি। পর থেকেই বেচা কিনা ভালোই শুরু হয়েছে, আর এখনো আলহামদুলিল্লাহ ভালো চলতে আছে। শেষের দিকে আশা করি আরো ভালো হবে। এবার দাম গতবারের মতোই সহনশীল দাম নিয়ে কোনো সমস্যা নাই। বেচা বিক্রি চলছে জুতো ও কসমেটিক্সের দোকানগুলোতেও। তবে বেচা কেনায় বিক্রেতারা সন্তুষ্ট হলেও পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে। দাম তো অনেক বেশি মনে হয় গেলবারের তুলনায়। এই ঘোরাফেরা করতেছি, দেখি কিনবো। বাচ্চাদের তো ঈদ, বাচ্চাদের তো খুশি করতেই হবে। একটু কমফোর্টেবল ড্রেস তো অবভিয়াসলি করি, একটু সুতির মধ্যে বা হচ্ছে একটু কাপড় সফটের মধ্যে। এক দোকানে একটা রেট, এটা সমস্যা নাই। আমরা একটু চাপাই দাম বলি। এদিকে শেরপুরের অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান, সবখানেই ক্রেতাদের ঢল। গজ কাপড় থেকে তৈরি পোশাক কিংবা শাড়ির দোকানে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। তবে দাম নিয়ে রয়েছে অসন্তুষ্টি। অনেকে আবার পছন্দের ঈদ সামগ্রী সাধ্যের মধ্যেই কিনতে পেরে খুশি মনে ফিরছেন বাড়ি। আধুনিক একটা মার্কেট হয়েছে, যা সকল শ্রেণীর মানুষের জন্য কেনাকাটা অনেক সহজলভ্য হয়েছে। মায়ের সাথে কেনাকাটা করছি, আমার জন্য আর আমার ছোট বোনের জন্য। ব্যবসায়ীরা বলছেন বেচাকেনা বেশ ভালো, তবে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা পোশাকের দাম কিছুটা চড়া। বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে, মানুষের কেনাকাটাও ভালো করতেছে। আমরা এখানে জেন্টস আইটেম, লেডিস আইটেম, কিডস আইটেম, এছাড়াও কিছু এক্সপোর্ট প্রোডাক্ট, সকল ধরনের প্রোডাক্ট বর্তমানে আমরা এখানে সেল করতেছি। আমাদের এবার পাকিস্তানি এবং কাটওয়ার্ক বিভিন্ন ধরনের যে থ্রি পিসগুলি, এগুলি খুব ভালো চলছে। ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণের যাতে নির্বিঘ্নে তাদের বাজারঘাটে যাইতে পারে এবং যেসব স্পটগুলোতে ট্রাফিক জ্যাম হতে পারে সেগুলোকে আমরা আমলে নিয়ে, এবং কিছু কিছু বাজারে যে পকেটমার অথবা ছিনতাই এ ধরনের কিছু দুর্ঘটনাও ঘটতে পারে সেটাকে মাথায় রেখে আমরা নিরাপত্তা পরিকল্পনা করেছি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সংঘাতের জেরে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার, যার আঁচ লেগেছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা, আর বলছেন দেশে মজুদ থাকা জ্বালানির সঠিক বণ্টনের মাধ্যমে আপৎকালীন সময় পার করা সম্ভব। পাশাপাশি দীর্ঘমেয়াদী সংকট মোকাবেলায় নিতে হবে বিকল্প প্রস্তুতি। বিশ্ব জ্বালানি বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালী। প্রায় 2 সপ্তাহ ধরে এই পথটি কার্যত অচল। বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম অস্থিরতা। ইরানের শাহরান তেল স্থাপনায় ইসরায়েলি আক্রমণ কিংবা সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলা। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো এখন বিধ্বস্ত। সংঘাতের জেরে উৎপাদন ব্যাহত হচ্ছে ইরাক, কুয়েত ও কাতারও। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তেল ও গ্যাসের এই সরবরাহ ঘাটতি বিশ্বব্যাপী খাদ্য মূল্যস্ফীতি এবং পরিবহন ব্যয়কে আরও উস্কে দেবে। দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশগুলো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি বাইরে যেতে পারছে না। দেশগুলো বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিচ্ছে। এর ফলে পেট্রোল, ডিজেল এমনকি সারের দামও বেড়ে যাচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তবে সংকটের এই মেঘে কিছুটা আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মধ্যপ্রাচ্যের এই অল্প সময়ের যুদ্ধ বা সংঘাত খুব দ্রুতই শেষ হতে চলেছে। ট্রাম্পের এই আশ্বাসের ইতিবাচক প্রভাব পড়ছে বিশ্ববাজারেও। সবকিছু খুবই দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। ইরানের পারমাণবিক হুমকি নির্মূল হলে তেলের দাম দ্রুত কমবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এইটুকু মূল্য আমাদের দিতেই হবে। মধ্যপ্রাচ্যের এই আগুনের আঁচ লেগেছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন দেশের মজুদে থাকা জ্বালানির ব্যবহার সতর্কতার সাথে বণ্টন করতে হবে, সেই সাথে বর্তমান সংকটের বিকল্প ব্যবস্থার প্রস্তুতি নিতে হবে। জ্বালানি তেলগুলোর বিকল্প ব্যবহার যেগুলোতে আছে, ইমিডিয়েটলি এই বিকল্প ব্যবহারের উৎসগুলোকে ট্যাপ করা এবং এই বিকল্প ব্যবহার দিয়ে, বিকল্প জ্বালানি দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তাকে পূর্ণ সক্ষমতার উৎপাদনে নিয়ে যাওয়া।
বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতা যদি অব্যাহত থাকে তবে বাংলাদেশের উপর আসা জ্বালানির চাপের ঝুঁকি দ্রুতই কেটে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। আর দর্শক, এই ছিল যমুনা নিউজে। পরের ঘন্টা খবর দেখার আমন্ত্রণ রইল, সাথেই থাকুন।